Hello dear students, welcome to official YouTube channel of Duti Institute. আমাদের ক্লাস 12 এর সেম 4 এর 4th সেমিস্টারের রে অপটিক্স স্টার্ট হয়েছিল এবং সেই রে অপটিক্স এর মধ্যে যে ফার্স্ট পার্ট প্রতিফলন সেটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। যারা এই পর্যন্ত সেই ফার্স্ট পার্ট দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে আসো, ঠিক আছে? আজকে আমরা শুরু করছি আলোর প্রতিসরণ বা রিফ্লেকশন অফ লাইট। আলোর প্রতিসরণ বা রিফ্লেকশন অফ লাইট খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং ওয়েটেজও আছে। তোমরা জানো যে টোটাল অপটিক্স থেকে টোটাল যে মার্কস কত থাকে? 14 থাকে এবং এই 14 এর মধ্যে 14ই সিকিউর করা যাবে 100% গ্যারান্টি। ওকে, তো বেশি কথা না বলে চলো প্রতিসরণ শুরু করা যাক। দেখো, প্রতিসরণ বা প্রতিসরণ বা রিফ্র্যাকশন, নট রিফ্লেকশন, রিফ্র্যাকশন কি? ধরো যে এই নিচে কি আছে? নিচে আছে জল। কিরকম জল? ধরো অ্যাকোয়ারিয়ামের জল। তার মানে বোঝাতে যাচ্ছি জলটা খুবই কি ট্রান্সপারেন্ট। তাহলে তুমি যদি সাপোজ আমাদের যে খেলনার যে লেজার গুলো আছে যেগুলো আমরা বন্দুকে ব্যবহার করি, বন্দুকে মানে বাচ্চারা বন্দুকে যেগুলো ব্যবহার করে, সাপোজ সেখান থেকে তুমি একটা লেজার সেই জলের উপর ফেললে, তুমি কি দেখতে পারবে জানো? তুমি দেখতে পারবে যে জলের ভেতরে সেই লেজারের যে রশ্মিটা সেটা ঢুকে গেছে এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পারবে যে রশ্মিটা, সেই আলোক রশ্মিটা খানিকটা বেঁকে গেছে। তার মানে আলো কি করলো? একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করলো। তুমি লেজারটা মারছো কোত্থেকে? মারছো এয়ার থেকে। লেজারটা ঢুকছে কোথায়? ঢুকছে জলের ভেতরে। তাহলে লাইট কি করলো? মিডিয়াম বা মাধ্যম চেঞ্জ করলো এবং তার ফলে দেখতে পাচ্ছি কি যে লাইটের গতিপথের পরিবর্তন হলো। এই ঘটনাটাকেই আমরা বলবো আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইট। তাহলে যে রশ্মিটা এসে পড়ছে সেই রশ্মিটাকে আমরা কি বলবো? সেই রশ্মিটাকে বলবো আমরা আপতিত রশ্মি। যে রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে, ধরো এটা প্রথম মাধ্যম, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। যে রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে, দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার পর তার নাম হয়ে যাচ্ছে কি? প্রতিসৃত রশ্মি বা রিফ্র্যাক্টেড রে। যে বিন্দুতে রশ্মিটি আপতিত হলো সেই বিন্দুটিকে কি বলবো? আপতন বিন্দু। এবং সেই আপতন বিন্দুতে প্রতিসারক তলের ওপর যে আমি লম্ব অঙ্কন করব সেই লম্বটাকে আমরা কি বলবো? অভিলম্ব। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো অভিলম্ব। তাহলে দেখতেই পাচ্ছ অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি একটা কোণ করে আছে। এই কোণটাকে বলবো আপতন কোণ বা আই দিয়ে ডিনোট করব। এবং তার সাথে সাথে দেখো প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে একটা কোণ আছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা প্রতিসরণ কোণ বা আর দিয়ে ডিনোট কোণ। তাহলে আই কি আমাদের? আই হচ্ছে আপতন কোণ আর হচ্ছে আমার কি? প্রতিসরণ কোণ। বোঝা গেল? এবং দেখেই বুঝতে পারছো যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মান কিন্তু সমান নয়। ঠিক আছে? কেন সমান নয় সেটাতে আমি পরে আসছি। তাহলে এটা হচ্ছে প্রতিসরণ। তাহলে প্রতিসরণে কি হচ্ছে? প্রতিসরণে আমরা দেখতে পাচ্ছি যে কি আলোর গতিপথের পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে? আলোর গতিপথের পরিবর্তন হচ্ছে। এবং প্রতিসরণে কি হচ্ছে? আলো মাধ্যম পরিবর্তন করছে, সেটা তো খুবই স্বাভাবিক। এবারে গতিপথের পরিবর্তন হচ্ছে কেন?
সেটা যদি বলতে চাই তাহলে বলতে হবে যে কি আলোর বেগের পরিবর্তন হচ্ছে, আলোর বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে আলো একটা মাধ্যম থেকে যখন অন্য একটা মাধ্যমে প্রবেশ করে তখন আলোর বেগের পরিবর্তন হয়, এবং আলোর বেগের পরিবর্তন হওয়ার ফলে দেখো আমরা জানি কি যে আলোর বেগ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ ইজ ইকুয়াল টু n ইন্টু ল্যামডা, মানে কম্পাঙ্ক গুণন তরঙ্গ দৈর্ঘ্য। n কি? n হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা কি? ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তা আমি বললাম যে v পরিবর্তন হচ্ছে, আমি কি বললাম? আমি বললাম v পরিবর্তন হচ্ছে। এবার v ইজ ইকুয়াল টু কি n ইন্টু ল্যামডা, তার মানে হয় n পরিবর্তন হচ্ছে, না হয় ল্যামডা পরিবর্তন হচ্ছে, অথবা n এবং ল্যামডা দুটোই পরিবর্তন হচ্ছে। বোঝা গেল কথাটি? কারণ v হচ্ছে n এবং ল্যামডার গুণফল, v পরিবর্তন হলে হয় n পরিবর্তন হতে হবে, না হয় ল্যামডা পরিবর্তন হতে হবে, অথবা n ল্যামডা দুটোই একসঙ্গে পরিবর্তন হতে হবে। কিন্তু আমরা দেখতে পারি যে আলো মাধ্যম পরিবর্তন করলে কম্পাঙ্কের কোনরূপ পরিবর্তন হয় না। তার মানে কি n এর কোনো পরিবর্তন নেই। আমরা পরীক্ষা করে দেখতে পারি যে আলো যখন মাধ্যম পরিবর্তন করে তখন কিন্তু কম্পাঙ্কের কোনরূপ পরিবর্তন ঘটে না। তার মানে এটা ক্লিয়ার হয়ে গেল, ভি পরিবর্তন হয় এবং তার জন্য যেটা পরিবর্তন হতে হবে সেটা হচ্ছে ল্যামডা। তার মানে কি? তার মানে ল্যামডা পরিবর্তিত হয়, ল্যামডা পরিবর্তিত হয়, অর্থাৎ ল্যামডার ভ্যালু চেঞ্জ হয়। তাহলে এটা হচ্ছে কনসেপ্ট যে ভেলোসিটি বা বেগের পরিবর্তন হওয়ার ফলে কিসের পরিবর্তন হয়। তো আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে এন বা ফ্রিকোয়েন্সির কিন্তু কোনরূপ পরিবর্তন হয় না। ওকে, বোঝা গেল? আচ্ছা, এবার এই যে আমাদের প্রতিসরণ, সেটাকে আমরা বুঝতেই পারছো, প্রতিসরণের একটা নেচারের একটা ঘটনা, সেখানেও নিয়ম কাজ করে। যেরকম না প্রতিফলনের নিয়ম কাজ করছিল সেরকম প্রতিসরণেও নিয়ম কাজ করবে। তো সেই নিয়ম বা সূত্র স্টাডি করার আগে আমাদের দেখতে হবে কি প্রতিসরাঙ্ক। কি দেখতে হবে? প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইনডেক্স। প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইনডেক্স। ওকে, প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইনডেক্স। প্রতিসরাঙ্ক জিনিসটা কি? প্রথমে আমরা দেখি যে কি অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স, পরম প্রতিসরাঙ্ক। প্রথমে আমরা কি দেখব? প্রথমে দেখব পরম প্রতিসরাঙ্ক বা অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স। ওকে, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স কি? ধরো নিচে কি আছে? নিচে আছে কাঁচ, উপরে আছে কি বায়ু। এবার লাইট কি করলো? বায়ু থেকে কাঁচে প্রবেশ করলো। তাহলে আমি যদি বলি যে কাঁচের পরম প্রতিসরাঙ্ক কি? কাঁচের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে বায়ুতে আলোর বেগ বাই কাঁচে আলোর বেগ। বায়ুতে আলোর বেগ বাই কাঁচে আলোর বেগ। এবার ধরো এখানে কাঁচ না থেকে এখানে সাপোজ ধরো জল আছে, তখন যদি বলি যে জলের পরম প্রতিসরাঙ্ক, তখন কি বলতে হবে? বায়ুতে আলোর বেগ বাই জলে আলোর বেগ। তার মানে পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে যে কোনো মাধ্যমের যদি পরম প্রতিসরাঙ্কের কথা আমরা বলি তাহলে উপরে কি হবে? উপরে হবে বায়ুতে আলোর বেগ বাই নিচে কি হবে? যে মাধ্যমের কথা বলছি সেই মাধ্যমে আলোর বেগ। তার মানে আমরা যদি এইভাবে লিখি মিউ, প্রতি পরম প্রতিসরাঙ্ককে মিউ দিয়ে লেখা হয় মিউ ইজ ইকুয়াল টু কি? বায়ুতে আলোর বেগ, বায়ুতে বা শূন্য স্থানে একই কথা, কিন্তু বায়ুতে বা শূন্য স্থানে একই কথা, বায়ুতে বা শূন্য স্থানে আলোর বেগ বাই মাধ্যমে আলোর বেগ।
বাই মাধ্যমে আলোর বেগ। সংক্ষেপে আমরা লিখতে পারি শূন্যস্থানে আলোর বেগকে আমরা সি দিয়ে লিখি বাই ভি। ভি কি? মাধ্যমে আলোর বেগ। এবার বলে রাখা দরকার যে সি ইজ ইকুয়াল টু হচ্ছে কি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। শূন্যস্থানে আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবং আরেকটা কথা কি, আলোর বেগ সর্বদা কখনোই 3 × 10⁸ মিটার পার সেকেন্ডের বেশি হতে পারে না। এটা একটা আইনস্টাইনের সিদ্ধান্ত। আলোর ম্যাক্সিমাম বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কোন মুহূর্তে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ডের থেকে বেশি হতে পারে না। তার মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে বায়ুতে আলোর বেগ যদি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, কাছে আলোর বেগ তার থেকে কম হবে, বা জলে আলোর বেগ তার থেকে কম হবে। তার মানে এই যে আমার পরম প্রতিসরাঙ্কর ব্যাপারটা আছে, সেটা সর্বদা মিউ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হবে। তো প্রশ্ন হচ্ছে যে মিউ গ্রেটার দেন 1, ঠিক আছে, কারণ সি ভি এর থেকে বড় হবে, তাই গ্রেটার দেন 1। কিন্তু ইজ ইকুয়াল টু 1 কেন হলো? কারণ হচ্ছে আমরা যদি বলি যে শূন্যস্থানে পরম প্রতিসরাঙ্ক বা বায়ুর পরম প্রতিসরাঙ্ক, তাহলে কি হবে? ওপরেও বায়ুতে আলোর বেগ, নিচেও বায়ুতে আলোর বেগ, তারপর সি বাই সি। তো সি বাই সি হলে কি হবে? মিউ কত হয়ে যাবে? মিউ হয়ে যাবে 1, তাই ইজ ইকুয়াল টু। তার মানে এখান থেকে আরেকটা জিনিস লিখে রাখো, শূন্যস্থানের মিউ ইজ ইকুয়াল টু 1। শূন্যস্থানের পরম প্রতিসরাঙ্ক বা বায়ুর প্রতিসরাঙ্ক কত হচ্ছে? 1। আর বায়ু বাদে অন্য কোনো মিডিয়ামের, অন্য কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কিন্তু সর্বদা কি হবে? 1 থেকে বড় হবে। তাহলে এটা গেল আমার পরম প্রতিসরাঙ্ক। নেক্সট কি? নেক্সট হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। নেক্সট টপিক কি? নেক্সট টপিক হচ্ছে আমার আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক বা রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিলেটিভ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা কি? দেখো, এবার ধরো উপরে একটা মিডিয়াম আছে, মিডিয়াম 1, নিচে একটা আলাদা মিডিয়াম আছে 2। যে কোনো মিডিয়াম হতে পারে বায়ু বাদে। ধরো উপরে জল আছে, নিচে কাঁচ আছে, বা উপরে কাঁচ আছে, নিচে জল আছে। তাহলে লাইট কি করলো? এই মিডিয়াম থেকে এসে দ্বিতীয় মিডিয়ামে প্রবেশ করলো। তাহলে এই ক্ষেত্রে আমি যদি বলি কি দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে, ভাষাটা উল্টে গেল, যাই হোক, তাহলে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটাকে আমরা এইভাবে লিখব মিউ 1, 2। যার সাপেক্ষে 1 নম্বরের সাপেক্ষে, তাই সেটা আগে হচ্ছে, কার? দ্বিতীয় মাধ্যমে, তাই 2 পরে হচ্ছে। এটা লেখা স্টাইল বা কনভেনশন। ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু হচ্ছে প্রথম মাধ্যমে আলোর বেগ বাই দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ। প্রথম মাধ্যমে আলোর বেগ বাই দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ।
তো প্রথম মাধ্যমে আলোর বেগকে আমরা v1 বলতে পারি, দ্বিতীয় মাধ্যমে আলোর বেগকে আমরা v2 বলতে পারি, একই না? এবার এটাকে একটু একটু ম্যাথামেটিক্স করা যাক। কি c/v2 বাই c/v1। দেখো তো এই লাইন থেকে লাস্ট লাইন থেকে এই v1/v2 তে পৌঁছানো যায় কিনা। যদি পৌঁছানো যায় তাহলে ঠিকঠাক, অবশ্যই পৌঁছানো যাবে। দেখো c/v2 ইন্টু v1/c, c কেটে যাবে, v1/v2 পড়ে থাকবে। এবার এই যে c/v2, আগেরটাতে আসো, c/v মানে কি পরম প্রতিসরাঙ্ক। c/v মানে কি পরম প্রতিসরাঙ্ক। তার মানে এই যে আমার c/v2 আছে, তার মানে এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, হয় কি না? তাহলে সেটাকে আমি μ2 বলতে পারি। c/v1 আছে, সেটা কি প্রথম মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, মানে μ1 বলতে পারি। সো আফটার অল 1 μ2 এটাকে μ2/μ1 ও লেখা যায়। ওকে, μ2/μ1 ও লেখা যায়। বোঝা গেল? আচ্ছা, এটা হচ্ছে কি আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আর আগেরটা হচ্ছে পরম প্রতিসরাঙ্ক। এবার এই যে মিউ যেটা আছে, যেটা মিউ আছে, ওকে, সেই মিউটাকে মিউ ইজ ইকুয়াল টু কি c/v। আমরা কি জানি? c ইজ ইকুয়াল টু কি n ইন্টু ল্যামডা, v ইজ ইকুয়াল টু কি n ইন্টু ল্যামডা। অবশ্যই ল্যামডার ভ্যালু কিন্তু আলাদা আলাদা হবে। c মানে কি স্পিড, স্পিড কোথায়? শূন্য স্থানে। তাহলে ফ্রিকোয়েন্সি ইন্টু ল্যামডা এয়ার, বা এয়ার না বলে ল্যামডা নট বলো। ল্যামডা নট কি? ল্যামডা নট হচ্ছে শূন্য স্থানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা নট কি? শূন্য স্থানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ভি যেটা আছে, ভি কে কি লেখা যায়? এন ইন্টু ল্যামডা, যেখানে ল্যামডা কি? ল্যামডা হচ্ছে মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, দেখো এন কিন্তু চেঞ্জ হলো না। কেন চেঞ্জ হলো না? কারণ আমরা তো আগেই বলেছি যে কি এন এর কোনো পরিবর্তন নেই। মাধ্যম পরিবর্তন করলে এন এর কোনো রকমের অর্থাৎ ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হবে না। তার মানে আফটার অল মিউ এর এটাও একটা ফর্ম, ল্যামডা নট বাই ল্যামডা এটাও মিউ এর একটা ফর্ম। মনে রাখবে, মুখস্থ করার কোনো ব্যাপার নেই, জাস্ট চর্চায় থাকলে আরামসে হয়ে যাবে। ওকে, সিমিলারলি এইখান থেকে এই লাইনটা থেকে আমি জাস্ট 1 μ2, দেখো v1 কে কি লিখতে পারি? n ইন্টু ল্যামডা 1, যেখানে ল্যামডা 1 কি প্রথম মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। v2 জায়গায় কি লিখতে পারি? n ইন্টু ল্যামডা 2, মানে ল্যামডা 2 কি দ্বিতীয় মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। n চেঞ্জ হবে না, স্বাভাবিক কথা। তার মানে 1 μ2 কে ল্যামডার ফর্মে এভাবেও কিন্তু লেখা যেতেই পারে। ওকে, বোঝা গেল? তাহলে ফ্রিকোয়েন্সির সাথে ওয়েভলেন্থ, প্রতিসরাঙ্কের সঙ্গে ওয়েভলেন্থের কিরকম সম্পর্ক সেটা কিন্তু আমি তোমাদের বললাম। এবার চলো একটা প্রবলেম করা যাক। ওকে, একটা প্রবলেম সলভ করে দেখি আমরা। কি বলা আছে? একটি আলোর তরঙ্গ দৈর্ঘ্য বায়ুতে 7200 অ্যাংস্ট্রম। একটি আলোর তরঙ্গ দৈর্ঘ্য বায়ুতে কত? 7200 অ্যাংস্ট্রম। তার মানে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য বা শূন্যস্থানে তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা নট দিয়ে লিখতাম, সেটা কত? 7200 অ্যাংস্ট্রম। ওকে, এত হলে কাচে এর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? স্বভাবতই কাচে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে, কারণ বায়ু থেকে লাইট যখন কাচে প্রবেশ করবে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে। তো কাচের দেখো মিউজি দেওয়া আছে 1.5, মানে কাচের পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে কি? কাচের পরম প্রতিসরাঙ্ক দেওয়া আছে 1.5। স্যার একক কি হবে পরম প্রতিসরাঙ্কের? এই প্রশ্নটা যদি তোমার মনের মধ্যে আসে
তাহলে তোমার অনেকটাই ঘাটতি আছে। কি ঘাটতি আছে দেখো, প্রতিসরাঙ্ক বা পরম প্রতিসরাঙ্ক যাই বলি না কেন, সেটা কি বেগের অনুপাত। তার মানে কি সমরাশির অনুপাত। তাহলে সেটা কি হয়ে যাবে, এককহীন এবং তার সাথে সাথে মাত্রাহীন হয়ে যাবে। তাই কিন্তু তোমার কাচের যে পরম প্রতিসরাঙ্ক তার কোনো একক নেই। তাহলে আমাদেরকে কি বের করতে হবে, কাচে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তার মানে ল্যামডা বের করতে হবে, হ্যাঁ কি না? তো আমরা কি জানি, আমরা জানি পরম প্রতিসরাঙ্ক সমান সমান শূন্য স্থানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বাই মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। দেখো মিউ ল্যামডা নট দেওয়া আছে, হ্যাঁ কি না? তার মানে ল্যামডা কি হবে, ল্যামডা হবে ল্যামডা নট বাই মিউ। ওকে, ল্যামডা নটের ভ্যালু কত, 7200 অ্যাংস্ট্রম। আর মিউ জি মানে কাচের পরম প্রতিসরাঙ্ক কত, 1.5। এটা ক্যালকুলেশন করবে। দেখো এখানে ক্যালকুলেশন করার জন্য সরি 7200, এই 1.5 মানে কি, দের মানে কি 3/2, কাটাকুটি করে যা হয় সেটা হচ্ছে অ্যান্সার হবে। এটুকু বিশ্বাস আমার আছে, এটা তোমরা করতে পারবে। ঠিক আছে, আমি আর সময় নষ্ট করছি না। ওকে, বোঝা গেল? এবার তাহলে আমরা দেখলাম কি প্রতিসরণের সাথে ওয়েভলেন্থ বা তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের কিরকম সম্পর্ক আছে সেটা আমরা দেখলাম। এবার এই প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা কেন পড়লাম, তার কারণ হচ্ছে আমরা এখন প্রতিসরণের সূত্র বা প্রতিসরণ যে নিয়ম মেনে চলে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে দেখো প্রথম সূত্র কি বলেছে, প্রথম সূত্র বলেছে যে এটা হচ্ছে প্রথম মাধ্যম, এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। লাইট কি করছে, প্রথম মাধ্যম থেকে এসে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে। প্রথম মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ1, দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ2। আপতন কোণ হচ্ছে আই, প্রতিসরণ কোণ হচ্ছে আর। কি বলছে, বলছে যে যে মাধ্যম থেকে আলো আসছে তার পরম প্রতিসরাঙ্ক, প্রথম মাধ্যম থেকে আলো আসছে তাই প্রথম মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক গুণন আপতন কোণের সাইন অর্থাৎ সাইন আই। তাহলে যে মাধ্যম থেকে লাইট যাচ্ছে তার প্রতিসরাঙ্ক, প্রথম মাধ্যম থেকে লাইট যাচ্ছে প্রথম মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক গুণন আপতন কোণের সাইন সমান সমান যে মাধ্যমে আলো প্রবেশ করলো, আমার দ্বিতীয় মাধ্যমে আলো প্রবেশ করলো, তাহলে দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক গুণন প্রতিসরণ কোণের সাইন। এটা হচ্ছে আমার প্রতিসরণের প্রথম স্টেটমেন্ট। ঠিক আছে, এটা এইভাবে আমাকে কিন্তু মনে রাখতে হবে। আমরা কিভাবে মনে রাখি বা ম্যাক্সিমাম স্টুডেন্টরা এইভাবে মনে রাখে, সাইন আই বাই সাইন আর is equal to mu2 by mu1, which is absolutely wrong. স্টেটমেন্ট রং না, মনে রাখার প্রসেসটা রং। তুমি যদি অলওয়েজ এইভাবে মনে রাখো যে এই মাধ্যম থেকে লাইট যাচ্ছে তার প্রতিসরাঙ্ক গুণন সাইন আই, যে মাধ্যমে আলো গেল তার প্রতিসরাঙ্ক গুণন সাইন আর, তাহলে জীবনেও ভুল হবে না। এটাকেই তো দ্বিতীয় লাইনে এইভাবে লেখা যায়, সাইন আই বাই সাইন আর is equal to কি mu2 by mu1, আর এটাকেই তো mu2 by mu1 কেই তো লেখে 1 mu2। তো অলওয়েজ ফান্ডামেন্টাল যেটা আছে তার উপর কিন্তু আমাদের ভরসা রাখতে হবে, ফান্ডামেন্টালের উপরে। তাহলে এটা হচ্ছে আমার প্রতিসরণের প্রথম সূত্র, যেটাকে আমরা বলতে পারি কি স্নেলস ল, স্নেলের সূত্র। ভেরি ভেরি ইউজফুল ল, প্রত্যেকটা জায়গায় এই সূত্রটা আমাদের কাজে লাগবে। প্রতিসরণে যখনই আমরা নিউমেরিক্যাল নিয়ে ডিল করব প্রত্যেকটা জায়গায় এই যে ফার্স্টের লাইনটা, ইটস লাইক আ ব্রহ্মাস্ত্র। ওকে, এটা কিন্তু খুব ইউজফুল। ওকে, আর দ্বিতীয় স্টেটমেন্টটা কি, দ্বিতীয় স্টেটমেন্ট হচ্ছে
সেই প্রতিফলনে যেরকমটা বলেছিল যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে থাকে, এখানেও তাই। এখানে হবে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে থাকবে। সেটা আর আমি লিখে সময় নষ্ট করছি না। ঠিক আছে, কি তা আচ্ছা তাও লিখে দিচ্ছি আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং অভিলম্ব একই সমতলে থাকে বা থাকবে, একই সমতলে থাকবে। এটা হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় স্টেটমেন্ট। এবার বোঝা গেল, তাহলে প্রথম স্টেটমেন্টটাকে কিন্তু আমরা অলওয়েজ এইভাবে লিখবো, আমরা কিন্তু কখনো ডিরেক্টলি এখানে জাম্প করব না, মাইন্ড ইট। আমরা ডিরেক্টলি সেকেন্ড লাইনে জাম্প করব না, ফার্স্ট লাইন থেকে শুরু করব। আচ্ছা, এবার এর উপরে আরেকটু আলোচনা করা যাক। এর মানে কি? এর মানে হচ্ছে তুমি যদি মাধ্যম এবং আলোর বর্ণের কোন রকমের পরিবর্তন না করো, তার মানে ধরো বায়ু থেকে লাইট জলে যাচ্ছে, আমি জলটাকে আমি হয়তো অন্য কিছু মিশিয়ে দিলাম, সেটা আমি করতে পারবো না। আমি অলওয়েজ বায়ু থেকে জলেই লাইট ফেলবো, এবং যে লাইটটা ফেলছি, প্রথমবার যে লাইটটা ফেলছি, দ্বিতীয়বার তৃতীয়বার সেই বর্ণের লাইটটাই ফেলবো, সেই কালারের লাইটটাই ফেলবো। তাহলে দেখতে পারবো যে সাইন আই বাই সাইন আর, এই যে অনুপাতটি আছে, এটার মান সর্বদা ধ্রুবক হবে, মানের কোন রকমের চেঞ্জ হবে না। স্যার কিচ্ছু বুঝলাম না। ঠিক আছে, না বোঝাটাও অস্বাভাবিক কিছু না। ধরো প্রথমবার ধরো এখান থেকে লাইট পড়ছে, ধরো এই অ্যাঙ্গেল হচ্ছে I1, এটা হচ্ছে R1। তো ধরো সাইন I1 বাই সাইন R1, সাপোজ দেখলাম কত হচ্ছে, সাপোজ ধরো 1.5, কথার কথা। ঠিক আছে, পরের বার কি করলাম, আমি অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলাম, I1, ওকে, এটা কত, সরি I2, এটা হচ্ছে কি R2। পরের বারও দেখবো সাইন I2 বাই সাইন R2, সেটার ভ্যালু দেখবো 1.5ই আসবে। কিন্তু আমি কি চেঞ্জ করলাম না, বায়ু তো বায়ুই আছে, কাঁচ কাঁচই আছে, বায়ু বায়ুই আছে, কাঁচ কাঁচই আছে, আমি কিন্তু মাধ্যমও চেঞ্জ করলাম না। এবং ধরো আমি সেই অরেঞ্জ কালার দিয়ে পরীক্ষাটা করছি, অরেঞ্জ কালারের লেজারই আমি ফেলছি, সেটার কালারও কিন্তু আমি চেঞ্জ করলাম না। তবে দেখলাম সে আপতন কোণ, প্রতিসরণ কোণ যাই হোক না কেন, এদের রেশিওটা সবসময় কিন্তু, এদের অনুপাতটা সবসময় কিন্তু 1.5ই হচ্ছে। এবং এই 1.5 আমি দেখলাম কার সমান হয় জানো, 1.5 হয় কার সমান, μ2 বাই μ8 সমান। তা আমার এখানে μ2 কত, μ2 হচ্ছে কাচের পরম প্রতিসরাঙ্ক, সেটা ইউজুয়ালি 1.5 হয়, বায়ুর পরম প্রতিসরাঙ্ক 1 হয়, দেখো 1.5। এটা হচ্ছে মিনিং। নিউমেরিক্যাল তো আমরা ইজিলি করে ফেলতে পারবো। প্রতিসরণের প্রথম সূত্রের মিনিং হচ্ছে এটাই যে মাধ্যম এবং আলোর বর্ণ পরিবর্তন না করলে সর্বদা সাইন আই বাই সাইন আর এর মান ধ্রুবক হবে, এবং সেটা কি হবে, μ2 বাই μ1 এর সমান হবে। ঠিক আছে, বোঝা গেল? এরপর আরো দুটো কনসেপ্ট আসছে, একটা হচ্ছে আলোকীয় ঘনমাধ্যম এবং আলোকীয় লঘু মাধ্যম। আলোকীয় ঘনমাধ্যম এবং আলোকীয় লঘু মাধ্যম। আলোকীয় ঘন এবং লঘু মাধ্যম, সেটা আবার কি? দেখো, প্রতিসরণ দুভাবে হতে পারে। এটা একটা কেস, এটা একটা কেস।
বলো তো এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এই ক্ষেত্রে প্রথম যে ডায়াগ্রামটা আছে, প্রথম ডায়াগ্রামে দেখতে পাচ্ছি লাইট কি হচ্ছে, প্রতিসরণ হওয়ার পর অভিলম্বের দিকে চলে আসছে, এবং সেকেন্ড ডায়াগ্রামে দেখতে পাচ্ছি লাইট প্রতিসরণ হবার পর অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এটাকে আমি কিভাবে ব্যাখ্যা করব? এটাকে ব্যাখ্যা করতে গেলে আমাকে বুঝতে হবে আলোকীয় ঘনমাধ্যম এবং আলোকীয় লঘু মাধ্যম। এবং এই যে আলোকীয় ঘনমাধ্যম এবং লঘু মাধ্যম, এটা টোটালি একটা কম্পারেটিভ স্টাডি। মানে তুমি যে কোনো একটা মাধ্যম আমার সামনে নিয়ে, স্যার এই যে এক্স মাধ্যম, এটা এটা আলোকীয় ঘনমাধ্যম না লঘু মাধ্যম, সরি টু সে আমি বলতে পারবো না সেটা আলোকীয় ঘনমাধ্যম না লঘু মাধ্যম। কিন্তু তুমি যদি বলো স্যার এক্স অ্যান্ড ওয়াই দুটো মাধ্যম আছে, কোনটা আলোকীয় ঘন, কোনটা আলোকীয় লঘু, ইজিলি বলে দেওয়া যাবে। তার মানে কিভাবে সেটা বলবো? দেখো, আলোকীয় ঘনমাধ্যম যদি হয় তাহলে তার মিউ কি হবে? মিউ এর ভ্যালু বেশি হবে। মানে দুটো মাধ্যম আছে, তার মধ্যে যে আলোকীয় ঘনমাধ্যম তার মিউ বেশি, যে আলোকীয় লঘু মাধ্যম তার মিউ কিন্তু কম, তার মিউ কম হবে। এবার মিউ ইজ ইকুয়াল টু কি? সি বাই ভি। মিউ মানে আমি পরম প্রতিসরাঙ্কের কথাই কিন্তু বলছি। মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি। তার মানে সি তো সবার ক্ষেত্রে একই, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে মিউ যদি বেশি হতে হয় তার মানে ভি এর ভ্যালু কি হবে? কমতে হবে। ভি এর ভ্যালু কম না হলে মিউ এর ভ্যালু কিন্তু বেশি হওয়া সম্ভব নয়। তার মানে আলোকীয় ঘনমাধ্যমে আলোর বেগ কি হয়ে যায়? আলোর বেগ কমে যায়। সিমিলারলি আলোকীয় লঘু মাধ্যমে কি হয়? আলোর বেগ বেড়ে যায়, কারণ মিউ কম। আলোকীয় লঘু মাধ্যমের মিউ পরম প্রতিসরাঙ্ক কম। কম কেন? কারণ নিচের যে ভি সেটা বেশি। এবার আসি এই ছবিতে আসি। এই ছবিতে দেখতে পাচ্ছ লাইট কি করছে? লাইট অবিলম্বের দিকে সরে আসছে, ঠিক আছে? অবিলম্বের দিকে সরে আসছে, তার মানে লাইট কি করছে? উপরে হচ্ছে লঘু মাধ্যম, নিচে হচ্ছে কি ঘন মাধ্যম। আর এখানে কি? এখানে হচ্ছে উপরে ঘন মাধ্যম, নিচে হচ্ছে লঘু মাধ্যম। আমি ম্যাথমেটিক্যালি প্রুভও করতে পারতাম যে কেন আলো সরে আসে, সেই ঝামেলায় যাচ্ছি না, সেটা আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? কিন্তু যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা করতে পারো, এবং সেখানে আটকালে আমি তোমাদের সাহায্য করতে পারি, ঠিক আছে? তাহলে লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলো যায় তখন আলো কি করে? অবিলম্বের দিকে চলে আসে। আর ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো গেলে আলো অবিলম্ব থেকে দূরে সরে যায়। ম্যাথমেটিক্সের ভাষায় কি বলবো? ম্যাথমেটিক্সের ভাষায় বলবো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আলো যাচ্ছে তখন I ইজ গ্রেটার দেন R, আর যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো যাচ্ছে তখন I ইজ লেস দেন R। বোঝা গেল? তার মানে I আর এর ভ্যালু থেকেও আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারি কোনটা ঘন মাধ্যম কোনটা লঘু মাধ্যম। আমি ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে কি প্রতিসরণে আলোক রশ্মির বিচ্যুতি। প্রতিসরণে আলোক রশ্মির বিচ্যুতি মানে কি? মানে হচ্ছে এরকম, ধরো এই যে একটা লাইট, এই হচ্ছে অভিলম্ব, এই দিকে এই দিকে চলে গেল লাইটটা। এবার আমার প্রশ্ন, কোনটা ঘন মাধ্যম কোনটা লঘু মাধ্যম? ইয়েস, উপরেরটা লঘু মাধ্যম, নিচেরটা কি ঘন মাধ্যম। তাহলে দেখো এই মাধ্যমটি যদি না থাকতো, এই যদি ঘন মাধ্যমটি না থাকতো তাহলে লঘু মাধ্যম কোন দিক দিয়ে যেত? আলোটা কোন দিক দিয়ে চলে যেত? এই ডটেড লাইন বরাবর চলে যেত। কিন্তু ঘন মাধ্যম থাকার ফলে লাইটটা বেঁকে যাচ্ছে।
তাহলে যেদিক দিয়ে যাওয়ার কথা ছিল মানে এই ডটেড লাইন বরাবর যাওয়ার কথা ছিল, আর যেদিক দিয়ে যাচ্ছে মানে এই ক্লিন লাইন বরাবর যাচ্ছে, এই দুই রাস্তার মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকেই বলবো আমরা কি ডেল্টা, মানে বিচ্যুতি কোণ, কতখানি বিচ্যুত হলো তার রাস্তা থেকে। ঠিক আছে, বোঝা গেল? তো বিচ্যুতি কোণ কিভাবে বের করব? খুবই ইজি। দেখো এই কোণটা যদি আই হয় তাহলে এই কোণটাও আই হবে, মানে এই দুটো কোণ সমান হবে। তার মানে আই ইজ ইকুয়াল টু কি আর প্লাস ডেল্টা, और डेल्टा इज इक्वल टू কি আই মাইনাস আর। বিচ্যুতি কোণের পরিমাপ কত? বিচ্যুতি কোণের পরিমাপ হচ্ছে আপতন কোণ বিয়োগ প্রতিসরণ কোণ, আপতন কোণ বিয়োগ প্রতিসরণ কোণ। সিমিলারলি যদি উল্টোটা হতো, উল্টোটা মানে কি? উল্টোটা মানে হচ্ছে যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো যেত, যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো যেত তাহলে বিচ্যুতি কোণের মান কত হতো? বিচ্যুতি কোণের মান হতো আর মাইনাস আই। কারণ স্বভাবতই দেখো ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে আলো যায় তখন আর বেশি হয়, আই কম হয়। তাহলে এটা হচ্ছে ডেল্টা। বোঝা গেল? ক্লিয়ার? তার মানে যত মাধ্যমে দুই মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের যে ডিফারেন্স, পার্থক্য যত বেশি হবে ডেল্টার ভ্যালু কিন্তু তত বেশি হবে, বিচ্যুতি তত বাড়বে আর কি। ওকে, এবার আমরা এই প্রতিসরণকে বাস্তবে প্রতিসরণের কিছু ঘটনা দেখব এবং সেখান থেকে কিছু ক্যালকুলেশন করার চেষ্টা করব। ওকে, ভেরি ইন্টারেস্টিং। প্রথমে কি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ আমরা দেখেছি কিন্তু হয়তো সেই রকম ভাবে লক্ষ্য করিনি বা করে থাকতেও পারি যে বালতির মধ্যে যখন জল থাকে তখন কি দেখি যে বালতির যে তলাটা আছে তলদেশ সেটা মনে হয় খানিকটা উপরে উঠে আসছে, বা বালতির নিচে যদি একটা কয়েন থাকে মনে হবে যে কয়েনটা যেন উপরে আছে। আমরা প্রায় সবাই দেখেছি। এবার ব্যাপারটা হচ্ছে কি সেই লক্ষ্য করার সেন্স থাকা আর না থাকার পার্থক্যটা। আর টু বি ভেরি অনেস্ট, এই ছোট ছোট জিনিসগুলো না আমরা যত বড় হই তত আমরা এড়িয়ে যাই, কিন্তু একটা ছোট বাচ্চা এইসব জিনিস খুব ভালো করে লক্ষ্য করে এবং তারা কিন্তু কোয়েশ্চেনও করে। কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম বলা উচিত নয়, তো আমাদের এডুকেশন সিস্টেম এমন যে সেই বাচ্চাটাকে সেই ঘাড় ধরে নিয়ে এসে সেই বইয়ের মধ্যেই আমরা ঢুকিয়ে দেই, তার ফলে গ্র্যাজুয়ালি সেই ইন্টারেস্টটা হারায় এবং সেই বাচ্চাটি কালক্রমে তুমি আর আমি এরকম মানুষ হই এবং আমরা বইয়ের মধ্যেই থাকি আর কি, বইয়ের বাইরের প্রশ্ন করতে ভয় পাই বা সেখান থেকে ইন্টারেস্টও হারিয়ে ফেলি। সো এনিওয়ে, দিস ইজ নট আ ফিলোসফি ক্লাস। এবার আমরা দেখব ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ, মানে লাইট কি করছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। ওকে, বোঝা গেল? ধরো এটা কি, এটা আমার মনে করো সেই বালতি, সেই বালতির এতখানি জল আছে, তো বালতির হচ্ছে এটা হচ্ছে আপার সারফেস মুক্ত তল, মুক্ত তল থেকে তলদেশের যে গভীরতা সেটা হচ্ছে ডি। এখানে মনে করো একটা কয়েন আছে। ওকে, তাহলে কয়েন থেকে একটা রে মনে করো এভাবে গেল। ওকে, তাহলে প্রতিষ্ঠিত রশ্মি আকার আগে আমাকে অবিলম্ব টেনে নিতে হবে, তাই কি না? ইয়েস, আমি অবিলম্ব টানলাম। এবার লাইট কি করছে, আমি তো এখানে আছি, আমি বায়ুতে আছি, মানে আমি লঘু মাধ্যমে আছি, আর কয়েনটা কোথায় আছে? ঘন মাধ্যমে আছে। লাইট কি করবে, সেই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় কি করবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এই যে অবিলম্ব থেকে দূরে সরে গেল। ওকে, আর একটা লাইট কি করবে? নট আর একটা লাইট, অসংখ্য লাইটই বেরোবে, কিন্তু এটা ব্যাখ্যা করার জন্য আমার দুটো আলোক রশ্মি দরকার। তার আরেকটা লাইট এইভাবে সোজা বেরিয়ে গেল, এ কিন্তু কোন রকমের বাঁকা বাকি করলো না, এটাকে বলা হয় কি লম্ব আপতন, এটাকে বলা হয় লম্ব আপতন।
অর্থাৎ আলোক রশ্মি যখন প্রতিসারক তলের উপর লম্বভাবে আপতিত হয় তখন তার কিন্তু গতিপথের কোনো রকমের পরিবর্তন হয় না। এবার বলবে স্যার তাহলে কি বেগের পরিবর্তন হয় না? বেগের পরিবর্তন হয় কিন্তু গতিপথের পরিবর্তন হয় না। এটাকেও ব্যাখ্যা করা যায়, কিন্তু এই মুহূর্তে আমি জাস্ট লম্ব আপতনের মধ্যেই আমাদেরকে সীমাবদ্ধ রাখছি। ওকে, তা আমি যখন এখানে চোখ রাখবো তখন আমি লাইটটাকে, আমার এই লাইটটা একটু বাঁকা টাইপের হয়ে গেল, তাই না? এটাকে একটু সোজা করার চেষ্টা করি। হ্যাঁ, যখন আমি এখানে চোখ রাখবো তখন আমি কয়েনটাকে কোথায় দেখতে পারবো? কয়েনটাকে দেখতে পারবো এই জায়গাটা, কয়েনটাকে আমরা এখানে দেখতে পারবো। সেই জন্যই তো মনে হয় যে কয়েনটা যেন উপরে চলে আসছে। ওকে, তার মানে এটাকে আমি মনে করো বলছি এক্স। এক্স কি? এক্স হচ্ছে, এক্স কে আমি বলতে পারি আপাত গভীরতা। ওকে, আর ডি হচ্ছে কি? ডি হচ্ছে প্রকৃত গভীরতা। এবার আমরা দেখতে চাই এক্স এর ভ্যালুটা কত হবে। আমরা কি দেখতে চাই? এক্স এর ভ্যালুটা কত হবে। চলো সেটা দেখার আগে আমরা দেখে দিই। দেখো এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেল হচ্ছে আই। এটা কত অ্যাঙ্গেল? এটাকে বলবো প্রতিসরণ কোণ আর। ওকে, তাহলে দেখো নাম দেই, না নাম দিলে বিশাল সমস্যা হয়ে যায়। এ বি সি ডি। ওকে, এটাকে মনে করো ই এফ জি। ওকে, এবার দেখো এই সিডি এবং এ বি এরা কি সমান্তরাল? তার মাঝখানে এসি আছে কি ছেদক বা ভেদক? তাহলে এই অ্যাঙ্গেলটা যদি অ্যাঙ্গেল সি এ বি যদি আই হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও আই হবে। তুমি যদি এটা না জানো তাহলে তোমার সমস্যা আছে। ঠিক আছে, কারণ ফিজিক্সে ম্যাথামেটিক্স থাকবেই, সে তুমি নিট দাও আর যাই দাও, ম্যাথামেটিক্স ছাড়া ফিজিক্স করা সম্ভব নয়। ওকে, তাহলে এটা হচ্ছে আই। সিমিলারলি দেখো এই অ্যাঙ্গেলটা যদি আর হয়, ওকে, এই অ্যাঙ্গেলটা যদি আর হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও আর হবে। একই ব্যাপার কি? এই তোমার হচ্ছে ডিসি এবং এবি সমান্তরাল সরলরেখা, তার মাঝখানে এই এ জি যেটা হচ্ছে ছেদক বা ভেদক। ওকে, এবার আমরা স্নেলের সূত্র প্রয়োগ করব এখানে। ওকে, স্নেলের সূত্র প্রয়োগ করি। স্নেলের সূত্র প্রয়োগ করে কি? স্নেলের সূত্র স্যার, যে মাধ্যম থেকে লাইট যাচ্ছে সেই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। লাইট কোন মাধ্যম থেকে যাচ্ছে? ঘন মাধ্যম থেকে যাচ্ছে। ঘন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ ডি। কোন মাধ্যমে লাইট যাচ্ছে? লঘু মাধ্যমে যাচ্ছে। লঘু মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ আর। স্যার ডি আর এগুলো কি হচ্ছে? ডি ফর ডেন্সার। ঘন মাধ্যমকে বলা হয় ডেন্সার মিডিয়াম, লঘু মাধ্যমকে বলা হয় রিয়ারার মিডিয়াম। তাই ডি আর আর দিয়ে, সাফিক্সে ডি আর আর দিয়ে ডিনোট করছে। তাহলে কি mu d into sin I is equal to mu r into sin r। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, নাও mu d into sin I। দেখো কোন ট্রায়াঙ্গেলটা থেকে sin I বের করতে পারবো? বের করতে পারবো এ বি সি ট্রায়াঙ্গেল থেকে, হ্যাঁ কি না? এ বি সি ট্রায়াঙ্গেল থেকে বের করতে পারবো। আচ্ছা, তাহলে বের করি। কি হবে? sin i হবে বিসি। দেখো লম্ব কোনটা? বিসি। অতিভুজ কোনটা? এসি। is equal to mu r into sin r ট্রায়াঙ্গেল। sin r কোন ট্রায়াঙ্গেল থেকে, কোন ত্রিভুজ থেকে বের করতে পারবো? এডিজি থেকে, হ্যাঁ কি না? এডিজি থেকে বের করতে পারবো। লম্ব কোনটা? লম্ব হচ্ছে এডি, হ্যাঁ কি না? আর তোমার হচ্ছে ভূমি কি, অতিভুজ কি দিব? অতিভুজ দিব
এজি। বলো বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? और মিউ ডি ইনটু বিসি এডি। দেখো তো এই বিসি আর এডি সমান না, একই না? বিসি আর এডি সমান, তার ফলে বিসি এডি কেটে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি মিউ ডি বাই এসি ইজ ইকুয়াল টু মিউ আর বাই এজি। বাই এজি বলতে পারি কি পারি না? এবার একটা অ্যাপ্রক্সিমেশন করতে হবে আমাদের। কি? দেখো বালতিতে যখন জলটা আছে, সাপোজ এই জায়গাটাতে বালতিটা আছে, তুমি অত কোনায় গিয়ে কি বালতির জলটা দেখতে পারবে? নিশ্চয়ই পারবে না। তাহলে তোমাকে প্রায় লম্বভাবে দেখতে হবে, প্রায় লম্বভাবে দেখতে হবে। তার মানে তোমার যে চোখ এই ডি বিন্দু থেকে খুব বেশি দূরে হলে চলবে না, তুমি দেখতেই পারবে না। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে এই এ এবং ডি বিন্দু খুব কাছাকাছি আছে। এ এবং ডি বিন্দু খুব কি আছে? কাছাকাছি আছে। তাহলে যদি খুব কাছাকাছি থাকে তাহলে এর জায়গায় আমি ডি লিখতে পারি, তার মানে ডিসি। এর জায়গায় আমি কি লিখতে পারি? ডি লিখতে পারি, তার মানে ডিজি। ওকে, বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, তার মানে মিউ ডি বাই মিউ আর ইজ ইকুয়াল টু ডিসি বাই ডিজি। ডিসি বাই ডিজি। ডিসি কি? এই ডিসি কি? ছবিতে দেখো ডিসি মানে হচ্ছে প্রকৃত গভীরতা, একই না? আর ডিজি কি? ডিজি হচ্ছে আপাত গভীরতা এক্স। প্রকৃত গভীরতা ডি, আপাত গভীরতা কত? এক্স। বুঝে গেল? তার মানে আমি কি লিখতে পারি যে মিউ ডি বাই মিউ আর ইজ ইকুয়াল টু ডি বাই এক্স। লিখতে পারি কি পারি না? অবশ্যই পারি। সিমিলারলি দেখো ভাষায় লিখে দেই, প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। সো মিউ ডি বাই মিউ আর ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক বাই লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হচ্ছে? প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। দেখো ছবিতে যদি আমি আবার আসি, ছবিটা আগে ভালো করে দেখো। বলো তো ছবিটা দেখে প্রকৃত গভীরতা বেশি না আপাত গভীরতা বেশি? অবভিয়াসলি প্রকৃত গভীরতা বেশি, আপাত গভীরতা কম, হ্যাঁ কি না? এবার আসো এই জায়গাটাতে। এবার তোমার পরীক্ষা না, তোমার কি হতে পারে? কনফিউশন হতে পারে। কনফিউশন কিরকম? যে স্যার মিউ ডি বাই মিউ আর আপাত গভীরতা না প্রকৃত, প্রকৃত না আপাত? উপরের দিকে তাকিয়ে থাকলে যে কি হবে? সেই কনফিউশনে আর কোনো জায়গা নেই। কেন জায়গা নেই বলবো? কারণ তুমি যে কোনো হয় লেফট হ্যান্ড সাইড ফিক্সড করো, না হয় রাইট হ্যান্ড সাইড ফিক্সড করো। মানে স্যার আমি মিউ ডি বাই মিউ আর লিখতে চাই, ওকে ফাইন। তো মিউ ডি বাই মিউ আর, মিউ ডি বেশি মিউ আর এর থেকে, তাই এই ফ্র্যাকশনটা কি হবে? একের থেকে বড় হবে, হ্যাঁ কি না? তাহলে ডান পাশেও যদি একের থেকে বড় করতে চাই তাহলে বড় বাই ছোট লিখতে হবে। তো বড় বাই ছোট কখন লিখতে পারবো? প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা লিখলেই বড় বাই ছোট হবে, উল্টোটা লিখলে কিন্তু হবে না। বা স্যার আমি প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা সমান সমান কি লিখবো? এটা কি একের থেকে বড় কি বড় না? ইয়েস, একের থেকে বড়। তার মানে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক। ওকে, বোঝা গেল? আচ্ছা, তার মানে আমি দেখতে পেলাম যে কি মিউ ডি বাই মিউ আর ইজ ইকুয়াল টু কি আসছে? ইজ ইকুয়াল টু আসছে ডি বাই এক্স। আমি যদি ছবিটা একটু আঁকি, এখানে আমার কয়েন ছিল, এতটুকু আমার এক্স ছিল, আর এতটুকু হচ্ছে ডি। তাহলে আমি যদি বলি শিফট, শিফট মানে কি?
শিফট মানে হচ্ছে আপাত সরণ কতখানি হতো বলো স্যার। আপাত সরণ মানে মানে তলদেশ থেকে কতখানি উঠে গেল, তলদেশ থেকে কয়েনটা তলদেশে ছিল, ইমেজটা এখানে তৈরি হলো, তো কতখানি উঠলো, এই অ্যামাউন্ট উঠলো। এটা কি, এটা ইজ ইকুয়াল টু ডি মাইনাস এক্স, একই না? তাহলে ডি মাইনাস এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর জায়গায় বসাবো মিউ আর বাই মিউ ডি ইনটু ডি, হ্যাঁ কি না? সো ডি যদি কমন নেই, 1 মাইনাস মিউ আর বাই মিউ ডি। এটা কি, এটা হচ্ছে আপাত সরণ, এটা হচ্ছে কি আপাত সরণ। এবার তুমি আমাকে বলতে পারো স্যার সারা বই খুঁজে দেখলাম এরকম ফর্মুলা কোথাও দেখিনি। কারণ বইয়ে ধরা আছে যে লঘু মাধ্যমটা হচ্ছে কি শূন্যস্থান বা বায়ু, লঘু মাধ্যমটা কি ধরা হয়েছে, শূন্যস্থান বা বায়ু। তার মানে আমার মিউ আরটা কত হবে, মিউ আরটা হবে 1। তো মিউ আর যদি 1 হয় তাহলে আফটার অল আমার এই ফর্মুলাটা সরণ, আপাত সরণের ফর্মুলা কি হবে, আপাত সরণের সরণের মরণ হয়ে যাচ্ছে, সরণ আপাত সরণ হবে কি d ইনটু 1 মাইনাস 1 বাই মিউ। হ্যাঁ স্যার এটাই বই আছে, থাকবেই তো। ওকে, ওই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ককে আর মিউ ডি বলেনি, মিউ বলে দিয়েছে। ওকে, বোঝা গেল? যদি আমরা লঘু মাধ্যমকে বায়ু হিসাবে ধরি তাহলে মিউ আর কত হয়ে যাবে, মিউ আর হয়ে যাবে 1, সেই ক্ষেত্রে হবে আপাত সরণ এটা হচ্ছে। বোঝা গেল? ভেরি ইজি। আরেকবার রিভিশন, মিউ ডি বাই মিউ আর, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ হচ্ছে মিউ ডি বাই মিউ আর, একের থেকে বড় হবে স্যার। একের থেকে বড় হতে গেলে কি হবে, আপাত বাই প্রকৃত না প্রকৃত বাই আপাত? অবভিয়াসলি প্রকৃত বাই আপাত। ওকে ফাইন, চলো দেখি কতদূর কি বুঝলাম। আশা করি প্রশ্নটা বোঝা যাচ্ছে। জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক 3/4 হলে জলের 8 সেমি গভীরে অবস্থিত কোন বস্তুর আপাত গভীরতা কত হবে? দেখো তাহলে আমি কি জানি, আমি জানি মিউ ডি বাই মিউ আর ইজ ইকুয়াল টু প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। মিউ ডি কত দেওয়া আছে, মিউ ডি দেওয়া আছে 3/4, মিউ আর কত, মিউ আর 1। মিউ ডি কি, জলের পরম প্রতিসরাঙ্ক, বায়ুর সাপেক্ষে মানে কি প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক। আর বায়ুর কত 1, প্রকৃত গভীরতা কত 8 সেমি, আপাত বের করব, আপাত কি করব, বের করব। তাহলে আপাত কত হবে, আপাত হয়ে যাবে, কত হবে আপাত, 4 গুণন 8 বাই 3 মানে 32 বাই 3 সমান সমান 10.66 যা হলো। ওকে, এবার কি হলো, এটা তুমি করে আসলে তুমি বিন্দাস আছো যে স্যার আপনি পড়িয়েছেন আমি করে দিয়ে আসছি, কোনো সমস্যা নেই, কিন্তু ভুল হয়ে গেছে। কিন্তু ভুল হয়ে গেছে, কেন ভুল হলো, কারণ আমরা করার সময় নম্বরের নেশায় অন্ধ হয়ে গেছি, আমরা লক্ষ্যই করিনি যে এই যে কথাটা লেখা আছে জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক লেখা আছে, জলের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক লেখা আছে। আমার কি দরকার, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, সেটাই তো জলের পরম প্রতিসরাঙ্ক। তার মানে বায়ুর সাপেক্ষে, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক ইজ ইকুয়াল টু জাস্ট উল্টোটা হবে, 4/3 হবে। এইটা হচ্ছে আমার মিউ ডি, গণমাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। এইটা কিন্তু নয়,
বোঝা গেল? তাই অন্ধ হয়ে অঙ্ক করা ঠিক নয়। মিউডি হচ্ছে কত? 4/3। ওকে, আর প্রকৃত গভীরতা ডি কত দেওয়া আছে? ডি দেওয়া আছে 8 সেন্টিমিটার। লঘু মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক কত? 1। কেন? কারণ লঘু মাধ্যম তো বায়ু, তাই 1। আমাকে বের করতে হবে কি আপাত গভীরতা কত, সেটা আমাকে বের করতে হবে। আমাকে আপাত গভীরতা বের করতে হবে। তো ইউজ করো, এবার আর কোনো সমস্যা নেই। মিউ ডি বাই মিউ আর ইজ ইকুয়াল টু প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। তাহলে আপাত গভীরতা ইজ ইকুয়াল টু মিউ আর ইনটু ডি বাই মিউ ডি। ওকে, সো মিউ আর কত হচ্ছে? মিউ আর হচ্ছে 1, ডি কত হচ্ছে? 8, মিউ ডি কত হচ্ছে? 4/3। দেখো 6 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার আপাত গভীরতা। এটা হচ্ছে আমার আপাত গভীরতা। বোঝা গেল? চোখ, মাথা, হাত খুলে অঙ্ক করতে হবে। দেখার সাথে সাথেই পড়েছি পারবো এইরকম মেন্টালিটি যাতে না থাকে। কোয়েশ্চেন আগে পড়ো, তারপর বোঝো, তারপর করো। ঠিক আছে? বুঝে গেল? এটা কি গেল আমাদের ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ। এবার উল্টো কেসটাও হতে পারে। উল্টো কেস মানে কি? উল্টো কেস মানে হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ। মানে এবার আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, অর্থাৎ ধরা যেতে পারে আলো বায়ু থেকে জলের ভেতরে প্রবেশ করছে। ওকে, সেটাই হচ্ছে আমার কি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ। ওকে, বোঝা গেল? চলো এখানেও দেখে নেওয়া যাক। ওকে, দেখো, ধরো এই জায়গাটাতে একটা কোনো পয়েন্ট আছে, যে পয়েন্টটার উচ্চতা একটা সার্টেন একটা উচ্চতা আছে, সেটা পরে আঁকছি আমি। ওকে, তাহলে আমার লাইট এই যে আসলো, এই যে আমার অভিলম্ব। ওকে, এবার লাইট কি করছে? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে, তার মানে লাইট অভিলম্বের দিকে চলে আসবে। লাইট কি করবে? অভিলম্বের দিকে চলে আসবে। খুব ভালো কথা। আমি এখান থেকে মনে করো এখানে আমার চোখ আছে, এখান থেকে এই অবজেক্টটাকে দেখার চেষ্টা করছি। তাহলে অবজেক্টটাকে আমি কোথায় দেখতে পারবো? অবজেক্টটাকে আমি এই ডটেড লাইন বরাবর এই পয়েন্টটাতে দেখতে পারবো, একই না? এই পয়েন্টটাতে আমি দেখতে পারবো। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল অবজেক্ট, ইমেজটা আমি এখানে দেখতে পাচ্ছি। তার মানে আমি কি দেখবো? যে আমি সাপোজ আমি জলের তলায় আছি, সুইমিং পুলের ভেতরে আছি, সুইমিং পুলের পাড়ে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে আমি অনেকটা উঁচুতে দেখতে পারবো। তার মানে আমার এইটা হচ্ছে ডি, মানে প্রকৃত উচ্চতা, আর এটা হচ্ছে আমার এক্স, মানে আপাত উচ্চতা। আবার লিখি, ডি কি? ডি হচ্ছে প্রকৃত উচ্চতা, আর এক্স কি? এক্স হচ্ছে আপাত উচ্চতা। ওকে, প্রকৃত উচ্চতা এবং তার সাথে সাথে আপাত উচ্চতা। নাম দেই, নাম হচ্ছে এটা কি? এ, এটা নামটা ভালো করে দেই, এ, এটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে সি, ওকে, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। ওকে, বুঝা গেল? আচ্ছা, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই, আপতন কোণ। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর, প্রতিসরণ
কোণ, আপতন কোণ এবং কি হচ্ছে প্রতিসরণ কোণ। ঠিক আছে, আচ্ছা, বোঝা গেল? ক্লিয়ার? যদিও দেখো এই লাইনটাকে সোজা মনে হচ্ছে না, হ্যাঁ কোনো ব্যাপার না, কাজ চালিয়ে যাওয়া যাবে। এটা যদি আর হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? আর হবে, একই না? এটা আই হলে এই অ্যাঙ্গেলটা কত হবে? আই হবে। এবার লঘু মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ আর, ঘন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ ডি। আবার স্নেলের সূত্র প্রয়োগ করি। স্নেলের সূত্রানুযায়ী কোন মাধ্যম থেকে লাইট আসছে? লঘু মাধ্যম থেকে লাইট আসছে, তাহলে তার পরম প্রতিসরাঙ্ক মিউ আর ইনটু সাইন আই ইজ ইকুয়াল টু, কোন মাধ্যমে আলো যাচ্ছে? ঘন মাধ্যমে, মিউ ডি ইনটু সাইন আর। ওকে, দেখো মিউ আর ইনটু সাইন আই। সাইন আই যদি বের করতে চাই, কোন ট্রায়াঙ্গেলটা দরকার? এ বি সি ডি, এ বি সি ডি ই, এটাকে এফ নাম দাও। তাহলে আমার দরকার হচ্ছে কি এ এফ সি ট্রায়াঙ্গেল। এএফসি ট্রায়াঙ্গেলের দিকে তাকাও, এএফসি ত্রিভুজের দিকে তাকাও। সাইন আই মানে লম্ব বাই অতিভুজ। লম্ব কি? লম্ব হচ্ছে সিএফ, অতিভুজ কি? অতিভুজ হচ্ছে এসি ইজ ইকুয়াল টু মিউ ডি ইনটু সাইন আর। সাইন আর যদি বের করতে চাই, কোন ট্রায়াঙ্গেলটা দরকার, কোন ত্রিভুজ দরকার? এফ বি সি। এফ বি সির দিকে তাকাও, লম্ব কত? লম্ব হচ্ছে সিএফ, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে সিবি। বলো হ্যাঁ কিনা? তাহলে এই সিএফ সিএফ কি হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। পড়ে থাকবে কি? পড়ে থাকবে মিউ আর বাই এসি ইজ ইকুয়াল টু মিউ ডি বাই সিবি। আবার কি? আবার তোমার চোখ কিন্তু খুব কাছাকাছি হতে হবে, এই দুটো পয়েন্টের মধ্যে খুব কাছাকাছি হতে হবে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে সি পয়েন্ট এফ পয়েন্ট খুব কাছাকাছি, সি পয়েন্ট এবং এফ পয়েন্ট খুব কাছাকাছি। তাহলে সি এবং এফ খুব কাছাকাছি আছে, না হলে তুমি দেখতেই পারবে না। তুমি বলতে পারবে স্যার মেলানোর জন্য এরকম অ্যাপ্রক্সিমেশন। আরে গাধা, যদি আমাদের চোখটা, সাপোজ আমি বালতির জল দেখবো, তো চোখ যদি বালতির থেকে অনেক দূরে থাকে কিভাবে দেখবো? দেখতেই তো পারবো না। তো অ্যাপ্রক্সিমেশনে কিছু নেই, তো লজিক সহ অ্যাপ্রক্সিমেশন করছি। সো এ আর এফ, সি আর এফ কাছাকাছি থাকলে সি এর জায়গায় এফ বসিয়ে দিতে পারি। সো এসির জায়গায় হয়ে যাবে এফ, একই না? মিউ ডি। সিবির জায়গায় কি হয়ে যাবে? এফ বি, একই না? তাহলে আলটিমেটলি আমি কি বলতে পারি যে মিউ ডি বাই মিউ আর, মিউ ডি বাই মিউ আর ইজ ইকুয়াল টু বিএফ বাই এফ। বলতে পারি কি পারি না? এক্স্যাক্টলি বলতে পারি। এবার দেখো তো বিএফ মানে কি? বিএফ মানে এখানে কি? প্রকৃত উচ্চতা। তোমার সেই বিএফ নয়, কিন্তু এটা হচ্ছে প্রকৃত উচ্চতা। সো মিউ ডি বাই মিউ আর ইজ ইকুয়াল টু বিএফ মানে কি? প্রকৃত উচ্চতা। আর এফ মানে কি? এফ মানে হচ্ছে আপাত উচ্চতা, হ্যাঁ কি না? তারপরে এটাকে আমরা কিভাবে বলতে পারি? প্রকৃত উচ্চতাকে আমরা কি ধরছিলাম বলো? সরি, আমি একটু হয়তো ভুল করে দিলাম, এক মিনিট। বিএফ যেটা আছে সেটা হচ্ছে আপাত উচ্চতা। এক্সট্রিমলি সরি, বিএফ যেটা আছে সেটা হচ্ছে কি? আপাত উচ্চতা। এখনই আমার নামে রিলস বেরিয়ে যেত, স্যার ভুলভাল পড়াচ্ছে। কারণ টিচারের দোষ ধরা যে কতটা আনন্দের, সেটা যে ধরে সেই জানে, তাই না? সেটা কি? সেটা হচ্ছে আপাত উচ্চতা। বিএফ হচ্ছে কি? আপাত উচ্চতা। আর এফ কি? এফ হচ্ছে প্রকৃত উচ্চতা।
ওকে, আপাত উচ্চতা সর্বদা কিন্তু বেশি হচ্ছে, ছবি দেখেই তো বুঝতে পারছো, অনেক উঁচুতে মনে হবে কিন্তু প্র্যাকটিক্যালি তো এই পয়েন্টে আছে, মনে হবে যেন বি পয়েন্টে আছে। ওকে, তার মানে এটাকে আমরা বলতে পারি আপাত উচ্চতাকে আমরা এক্স ধরেছিলাম, প্রকৃতকে ডি ধরেছিলাম। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার যদি হয়, সরি, ক্লিয়ার যদি হয় তাহলে আমরা নেক্সট পার্ট, অর্থাৎ কতখানি উপরে উঠে আসলো, কতখানি উপরে উঠে আসলো মানে হচ্ছে আপাত সরণ। আপাত সরণ কি হবে? ছবি দেখো, ছবি কথা বলে। আপাত সরণ হবে এক্স মাইনাস ডি। দেখো আপাত সরণ কতখানি? আপাত সরণ হচ্ছে এ বি, তাই কি না? সো এ বি মানে কি? এ বি মানে হচ্ছে এক্স মাইনাস ডি, তাই কি না? আচ্ছা স্যার, এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু দেখো মিউ ডি ইন্টু ডি বাই আর, মিউ ডি ইন্টু ডি বাই মিউ আর মাইনাস ডি। ওকে, এবার ডি কমন নেওয়া যায়, পড়ে থাকে কি মিউ ডি বাই মিউ আর মাইনাস ওয়ান। এটা কি? এটা হচ্ছে আপাত সরণ। কতখানি উপরে উঠে আসলো। আবার সেই একই প্রশ্ন করবে, স্যার এটা তো বইয়ে নাই। বইয়ে থাকবে কি করে? কারণ বইয়ে লঘু মাধ্যমকে ধরা আছে বায়ু, তার মানে লঘু মাধ্যম বায়ু হলে, লঘু মাধ্যম বায়ু হলে কি হবে? মিউ আর কত হয়ে যাবে? মিউ আর হয়ে যাবে 1। তাহলে সেই ক্ষেত্রে আপাত সরণের রাশিমালা কি আসবে? আপাত সরণের রাশিমালা আসবে ডি ইন্টু মিউ মাইনাস 1। এখানে ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ককে মিউ বলেছি, সিম্পল। ওকে, বোঝা গেল? তো এইখানেও কনফিউশন হওয়ার মতো কোনো জায়গা নেই। যদি তোমার মনে থাকে যে আমি যখন জলের তল থেকে কোনো জিনিসকে দেখবো সেটা অনেকটা উপরে মনে হবে, তার মানে আমার আপাত উচ্চতা বেশি হবে, প্রকৃত উচ্চতা কম হবে। তাহলে যদি আমি আপাত উচ্চতা বাই প্রকৃত উচ্চতা লিখি, বড় বাই ছোট সেটা কি একের থেকে বড় হবে? একের থেকে বড় করতে গেলে কি করতে হবে? মিউ ডি বাই মিউ আর করতে হবে, ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক বাই লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? কনফিউশনে কিন্তু কোনো জায়গা নেই, ভেরি ইজি এন্ড ভেরি লজিক্যাল। ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেখানে তুমি যদি লজিক থাকে তাহলে তুমি ম্যাজিক করে দেখাতে পারবে। ওকে, ওকে ফাইন, চলো দেখা যাক কতদূর কি বুঝলাম এই টপিক। আমাদের কাছে না সেই ভেরিফিকেশন করার জন্য টুলস আছেই। একজন সাঁতারু জলের উপরিতল থেকে 12 মিটার নিচে আছে, একজন সাঁতারু আছে, ধরো এই হচ্ছে আমার সাঁতারু। ওকে, তাহলে জলের তল থেকে কতটা নিচে আছে? 12 মিটার নিচে আছে, ডুব সাঁতার দিচ্ছে। আমি জানি না তোমরা ডুব সাঁতার কি জানো কি জানো না। ওকে, এনিওয়ে 12 মিটার নিচে আছে। সাঁতারুর চোখের সোজা জলতল থেকে 18 মিটার উপরে একটি পাখি আছে, তার মানে এইখানে ধরো, আচ্ছা ছবিটা একটু নিচে আঁকি তাহলে মনে হয় ভালো হবে, তাহলে ভালো হবে ছবিটা একটু নিচে আঁকলে। এইখানে মনে করো সাঁতারুটা আছে, কতখানি? 12 মিটার নিচে আছে। এবার কি বলছে? জলতল থেকে, হ্যাঁ জলতল থেকে 18 মিটার উপরে একটি পাখি আছে, মানে এই জায়গাটাতে একটা কি আছে? পাখি আছে। কত উচ্চতায় আছে জলতল থেকে? 18 মিটার উচ্চতায় আছে। জলের প্রতিসরাঙ্ক 4/3, তারপরে জলের পরম প্রতিসরাঙ্ক মিউ ওয়াটার মানে আমার মিউ ডি, সেটা কত দেওয়া আছে? 4/3। পাখিটি জলতল থেকে সাঁতারুর কত উচ্চতায় মনে হবে? জলতল থেকে কত উচ্চতায় মনে হবে?
তাহলে কি করব, আমরা কি জানি এখানে কি ধরনের, তাহলে সাঁতারুটি পাখিটিকে দেখছে, তারপর পাখির গা থেকে আলোক রশ্মি সাঁতারুর চোখে আসছে, তারপরে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ হচ্ছে। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি প্রতিসরণ হয়, তাহলে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ডি বাই মিউ আর কি হয়, প্রকৃত উচ্চতা, আপাত উচ্চতা বাই কি হয়ে যায়, প্রকৃত উচ্চতা। মিউ ডি বাই মিউ আর কি হয়ে যাবে, আপাত উচ্চতা বাই প্রকৃত উচ্চতা। ওকে, মিউ ডি কত দেওয়া আছে, মিউ ডি দেওয়া আছে 4/3। মিউ আর কত, বায়ুর কথা বলেছে বাবা, বায়ু মানে কি, বায়ু মানে হচ্ছে যার প্রতিসরাঙ্ক 1। আপাত উচ্চতা সেটাই তো বের করতে হবে, ধরি x, প্রকৃত উচ্চতা কত দেওয়া আছে, 18 মিটার দেওয়া আছে। তাহলে x এর ভ্যালু কি হবে, x ইজ ইকুয়াল টু হবে 18 ইনটু 4/3। দেখো কত হচ্ছে, x হবে 24 মিটার। দেখো উপরে, দেখো যেটা আপাত উচ্চতা আসলো 24, সেটা প্রকৃত উচ্চতার থেকে বেশি আসলো, স্বাভাবিক আসারই কথা, তো উপরে দেখবে। তাহলে এত উচ্চতায় পাখিটি কি সে দেখতে পারবে, জলতল থেকে 24 মিটার উচ্চতায় দেখতে পারবে। তাহলে তার চোখ থেকে কত উচ্চতায় দেখতে পারবে, সে যেখানে আছে সেই তল থেকে কত উচ্চতায় দেখতে পারবে, এই 12টা আরো অ্যাড হবে, মানে 24 + 12 36 মিটার উপরে সে দেখতে পারবে। তাহলে আরেকবার বলি, যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ হচ্ছে, মানে বালতির জল আমি দেখছি উপর থেকে, তখন কি হয়, আপাত গভীরতা কমে আসে। তাই প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা কি হয়, মিউ ডি বাই মিউ আর হয়, কারণ ভগ্নাংশটি 1 থেকে বেশি বানাতে হবে, মিউ ডি বাই মিউ আর, এটা মনে রাখার নিয়ম। আর যখন আমি সুইমিং পুলের নিচে আছি এবং সুইমিং পুলের নিচ থেকে আমি সুইমিং পুলে যারা মাটিতে আছে, যারা পাড়ে আছে তাদেরকে দেখছি, বা মাছ আমাদেরকে দেখছে, তাহলে মাছ কি দেখবে, আমাদেরকে অনেকটা উপরে দেখতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে মিউ ডি বাই মিউ আর কি হবে, আপাত উচ্চতা বাই প্রকৃত উচ্চতা। আশা করি বোঝা গেল, গোটা ইউটিউব ঘেটেও এরকম কন্টেন্ট কোথাও পাবে না, ঠিক আছে। নেক্সটে আসি, নেক্সটে হচ্ছে সংকট কোণ। দেখো নামটা সংকট কোণ, কিন্তু এখানে সংকটের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। সংকট কোণ বা এটাকে ইংরেজিতে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ওকে, সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি ব্যাপারটা, সংকট কোণ খায় না মাথায় দেয় কি? প্রথম কথা হচ্ছে, যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তখন আলোক রশ্মি কি করে, অভিলম্বের কাছে চলে আসে না অভিলম্ব থেকে দূরে সরে যায়? ইয়েস, অভিলম্ব থেকে দূরে সরে যায়, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তো ধরো আমি জল থেকে বায়ুতে বা কোনো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলো পাঠাচ্ছি, লাইট কি করবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা হচ্ছে আমার আই, এটা হচ্ছে আর, I1 R1। পরের বার কি করলাম, আমি আপতন কোণের মানটা আর একটু বাড়িয়ে দিলাম, মানে আমার এখনকার যে আপতন কোণটা আছে I2, সেটা I1 এর থেকে বড়, লাইক দিস। তাহলে দেখবো আমার যে প্রতিসরণ কোণটা আছে সেটাও বড় হয়ে যাচ্ছে, মানে প্রতিসিত রশ্মিটি অভিলম্ব থেকে আরো দূরে সরে যাচ্ছে, এবং সেখানে দেখতে পাচ্ছি যে R2 R1 এর থেকেও বড়। তো দেখতে পাচ্ছি আমি আপতন কোণ যত বাড়াচ্ছি, প্রতিসরণ কোণের মানও তত বাড়ছে, এবং তার সাথে সাথে প্রতিসরণ কোণ মান বাড়ার ফলে সেটি অভিলম্ব থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, এবং দুই মাধ্যমের যে বিভেদ তল তার কাছাকাছি চলে আসছে। তার মানে এরকম একটা পর্যায়ে নিশ্চয়ই আসবে যে আমি আলো ফেললাম একটা কোণে, যার ফলে প্রতিসিত রশ্মিটি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে গেল। এটা একটা অবভিয়াস কেস, এটা যদি চলতে থাকে থার্ড স্টেজে আমার এরকম আসবে, আলো ফেললাম
এরকম একটা আপতন কোণে ফেললাম যে প্রতিষ্ঠিত রশ্মি কি হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যাচ্ছে, বা ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথামেটিক্স প্রতিসরণ কোণ কত হচ্ছে? প্রতিসরণ কোণ হচ্ছে 90 ডিগ্রি। অবশ্যই নিচের মাধ্যমগুলো হচ্ছে ঘন মাধ্যম, উপরের মাধ্যমটা হচ্ছে কি লৌহ মাধ্যম। বোঝা গেল? ক্লিয়ার? তার মানে নিচেরটা হচ্ছে ঘন, উপরেরটা হচ্ছে কি লৌহ। নিচেরটা হচ্ছে ঘন, উপরেরটা কি হচ্ছে লৌহ। তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় যে নির্দিষ্ট আপতন কোণে প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় বা আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যায়, সেই নির্দিষ্ট আপতন কোণকেই বলা হয় সেই ঘন মাধ্যমের, সেই মাধ্যম দ্বয়ের সংকট কোণ। বুঝাতে পারলাম? আবার বলছি, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের সময় যে নির্দিষ্ট আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি, সেই নির্দিষ্ট আপতন কোণকেই ওই মাধ্যম দ্বয়ের সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলা হয়। এবার স্যার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ভ্যালু কি করে বের করব? খুবই ইজি। ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা মিউ ডি দিয়ে লিখি, লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা মিউ আর দিয়ে লিখি। মিউ ডি ফর ডেন্সার, আমি না একবার লিখে দেই, নাহলে তোমরা ওই 1-2 চক্করে, বইয়ে তো 1-2 লেখা আছে, ওই জন্যই আমাদের কিন্তু অনেক অসুবিধা হয়। ডি ফর ডেন্সার, ডেন্সার মানে হচ্ছে ঘন। আর ফর রেয়ারার মানে হচ্ছে লঘু। নোট করে রাখতে পারো। এবার আমরা কি করব? সেই সংকট কোণের মান বের করব। দেখো এই আপতন কোণটা একটা স্পেশাল, তো সংকট কোণ বলছি, তাই আই লিখে সাফিক্সে একটা সি লিখে দিচ্ছি, সি ফর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। চলো স্নেলের সূত্র অ্যাপ্লাই করি। যে মাধ্যম থেকে আলো যাচ্ছে তার প্রতিসরাঙ্ক, ঘন মাধ্যম থেকে আলো যাচ্ছে তাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ডি ইনটু আপতন কোণের সাইন মানে সাইন আইসি ইজ ইকুয়াল টু যে মাধ্যমে আলো যাচ্ছে তার প্রতিসরাঙ্ক মিউ আর ইনটু প্রতিসরণ কোণের সাইন সাইন 90। সো সাইন 90 এর ভ্যালু কত হয়? সাইন 90 এর ভ্যালু হয় 1। সাইন 90 এর ভ্যালু কত হয়? সাইন 90 এর ভ্যালু হয় 1। তার মানে সাইন আইসি is equal to কি mu r by mu d। sin ic হয়ে যাচ্ছে কি mu r by mu d। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আবার সেই কনফিউশন তৈরি হতে পারে, যারা মুখস্থ করো তাদের কনফিউশন তৈরি হতে পারে যে sin ic is equal to mu d by mu r or mu r by mu d, হতেই পারে, ভেরি ইউজুয়াল। তাহলে কিভাবে মনে রাখবো? লজিক কি স্যার? সবকিছুর একটা লজিক আছে। দেখো সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত? সাইনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1 ফর 90 ডিগ্রি। তাহলে রাইট হ্যান্ড সাইডে যে ফ্র্যাকশনটা আছে তার ভ্যালু লেস দেন অর ইকুয়াল টু 1 হতে হবে, বাট ইট ক্যান নট বি গ্রেটার দেন 1। এটা একের থেকে বড় হওয়া সম্ভব নয়, কারণ সাইনের ভ্যালু একের থেকে বড় হয় না। তার মানে আমাকে ছোট বাই বড় লিখতে হবে। এই মিউ আর আর মিউ ডির মধ্যে কে ছোট? অবশ্যই লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক কম হয়, ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক বেশি হয়, তাই মিউ আর বাই মিউ ডি লিখতে হবে। মিউ ডি বাই মিউ আর যদি লিখি তাহলে বড় বাই ছোট, সেটা একের থেকে বড় হয়ে যাচ্ছে, সাইন তো একের থেকে বড় হওয়া সম্ভব নয়। বোঝা গেল লজিক? ওকে, তাহলে এটা কি? এটা হচ্ছে সংকট কোণ। এবার এই সংকট কোণকে আমি বিভিন্ন ফর্মে লিখতে পারি। কি ফর্মে? দেখো সাইন আইসি, মিউ আর কি? লঘু মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক। সেটাকে কি লেখা যায়? পরম প্রতিসরাঙ্ক মানে কি? সি বাই ভি আর। পরম প্রতিসরাঙ্কের ফর্মুলা শূন্য মাধ্যমে আলোর বেগ বাই মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ সি, মাধ্যমে আলোর বেগ হচ্ছে ভি আর, যেহেতু লঘু মাধ্যম তাই বলছি ভি আর। সিমিলারলি মিউ ডি কে কি বলা যায়? সি বাই ভিডি। সো আলটিমেটলি আমার সাইন আইসি কি দাঁড়াচ্ছে? সাইন আইসি দাঁড়াচ্ছে ভিডি বাই ভি আর। সাইন আইসি কি দাঁড়াচ্ছে? ভিডি বাই ভি আর। তাহলে এটা কিসের ফর্ম?
এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভেলোসিটির ফর্ম, বেগের। দুটি মাধ্যমের বেগ জানলে সেই মাধ্যম দ্বয়ের সংকট কোণ আমরা আরামসে বের করতে পারি। ঘন মাধ্যমে আলোর বেগ বাই লঘু মাধ্যমে আলোর বেগ। এখানে লজিকে এক, সেম লজিক, যে রেশিও একের থেকে কম হতে হবে। ঘন মাধ্যমে আলোর বেগ কম হয়, লঘু মাধ্যমে আলোর বেগ বেশি হয়, সুতরাং ভিডি বাই ভিআর করলে সেই রেশিও কি হবে, একের থেকে কম হবে। ক্লিয়ার? আরেকটা ফর্ম আছে, কি আমরা কি জানি? আমরা জানি বেগ সমান সমান কি, কম্পাঙ্ক গুণন তরঙ্গ দৈর্ঘ্য v = n ল্যামডা। তাহলে এই vd কে আমরা লিখতে পারি n * ল্যামডা ডি। ল্যামডা ডি কি, ঘন মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। vr কে লিখতে পারি n * ল্যামডা আর, মানে ল্যামডা আর কি, লঘু মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে sin ic কত হয়? sin ic হয় ল্যামডা ডি বাই ল্যামডা আর। ওকে, ল্যামডা ডি বাই ল্যামডা আর। এই যে তিনখানা যে ফর্মুলা বললাম, এখান থেকে প্রশ্ন তোমরা পাবেই পাবে। আমি যা করাচ্ছি ওখান থেকে প্রশ্ন পাবে, তোমাদের বাইরে কোনো কিছু করার দরকার নেই। এবার সেটা টোটালি তোমাদের উপর, ঠিক আছে? যারা নোট খাতা মেনটেন করবে, আমার ক্লাসের প্রত্যেকটা নোট ঠিকঠাক করবে, আমার সাথে প্রবলেম প্র্যাকটিস করবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি তাদের আর কোথাও ঘোরার দরকার নেই। ওকে, কিন্তু কন্টিনিউটি বা কনসিস্টেন্সি সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, সেটা কিন্তু মেনটেন করতে হবে। ওকে, যা আজকে একদম মারাত্মক জোশে অঙ্ক করলাম বা ক্লাস করলাম, পরের দিন থেকে শরীর খারাপ, নেট স্লো, না অনেক অজুহাত বেরিয়ে গেল। চলো তাহলে দেখি এটা আমরা কিরকম আমরা শিখলাম সংকট কোণের কনসেপ্ট। কোন মাধ্যমে আলোর বেগ 1.5 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে ওই মাধ্যমে আলোর সংকট কোণের মান কত? এবার তো মাথায় আছে, আর কোনটা ঘন মাধ্যম কোনটা লঘু মাধ্যম কিছু দেওয়া নেই তো স্যার। দেখো, যখন কোনো মাধ্যম দেওয়া আছে এবং তার বেগ কত 1.5 × 10⁸ মিটার পার সেকেন্ড, তার মানে অন্য যে মাধ্যমটা আছে সেটা হচ্ছে বায়ু। তার বায়ু যদি থাকে তাহলে বায়ুটা আমার হয়ে যাচ্ছে কি, লঘু মাধ্যম। তাহলে লঘু মাধ্যমে আলোর বেগ কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর যেই মাধ্যমটা দেওয়া আছে বেগ 1.5 × 10⁸ মিটার পার সেকেন্ড, সেটা কি মাধ্যম? সেটা হচ্ছে আমার ঘন মাধ্যম। ওকে, মিটার পার সেকেন্ড। তাহলে বলেছে মাধ্যম দ্বয়ের সংকট কোণ বের করতে হবে। সংকট কোণ বের করব, কোন ফর্মুলা ইউজ করব? বেগের যে ফর্মটা আছে, ভেলোসিটির যে ফর্মটা আছে, কোন ফর্মটা? sin θc = vr বাই vd, না vd বাই vr। কি হবে? একের থেকে কম হতে হবে, একের থেকে কম হলে কি হবে? vd বাই vr। sin এর ভ্যালু একের থেকে কম হলে vd বাই vr। সো sin θc = কি হবে? vd কত? vd 1.5 × 10⁸, vr কত? 3 × 10⁸। তার মানে এটা কি হবে? sin θc কি হচ্ছে? আর θc লিখছি স্যার, হুট করে θc করতে গিয়ে লিখলে, হ্যাঁ ঠিক তো, হুট করে করতে গিয়ে লিখলাম, সরি। অনেক সময় θc ও লিখি তো, তাই এই ভুল। সো দিস ইজ 1/2। তাহলে আইসি এর ভ্যালু কত হবে? sin ইনভার্স অফ 1/2। sin কত ডিগ্রির ভ্যালু হাফ হয়? 30 ডিগ্রি। ইয়েস, তাহলে সংকট কোণের মান হচ্ছে কত? সংকট কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? বুঝতে পারলে? ওকে, তাহলে আজকে আমরা সংকট কোণ পর্যন্ত থামলাম। আরো দুটো টপিক আমাদের বাকি আছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং জলের মধ্যে থাকা দর্শকের দৃষ্টিক্ষেত্রের ব্যাসার্ধ। সেটা আমরা নেক্সট ক্লাসে আরামসে করে নিয়ে নিউমেরিক্যালে ঢুকে যাব। ঠিক আছে? টিল দেন ভালো করে পড়াশোনা করতে থাকো, প্রত্যেকটা ক্লাস ফলো করো। আশা করি সব ঠিকঠাক। থ্যাংক ইউ।
a